মিহির কোনো রকমে জবাব দিয়ে বাইরে বেরিয়ে আসতে পা বাড়ায়। দরজার কাছাকাছি আসতেই তার কানে ভেসে আসে রাশেদ রাইসুল খন্দকারকে বলছে, লাবণ্য কোথায়? ও বলল কি জানি জরুরি দরকার, ইমার্জেন্সি দেখা করার জন্য আমাকে কলের উপর কল দিয়ে তো পাগল করে দিচ্ছিল। মিহির ক্ষণিক মুহূর্ত যেন থমকে দাঁড়ায়। লাবণ্য ইমার্জেন্সিভাবে এই পুলিশ অফিসারকে ডেকেছে, কিন্তু কেন? ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগে ওর কাছে। সে পায়ের গতি ধীর করে একবার আরও চোখে রাশেদের দিকে তাকালো। রাশেদের মুখে হাসি, লোকটার ভাবভঙ্গি স্পষ্ট নয়। এদিকে রাশেদের উপস্থিতি টের পেয়ে লাবণ্য রান্নাঘর থেকে ফিরে এসেছে। মিহিরের এবার সন্দেহের মাত্রাটা আরও বেড়ে গেল। এখানে আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। সে দ্রুত গতিতে বাসা থেকে বের হয়ে যায়। তাড়াহুড়ো করে বাইকটা নিয়ে যেই না গেটে পার হবে, তখন রাফায়েতের মুখোমুখি হলো। এই অসময়ে ভাইকে দেখে সে বেশ অবাকই হলো। বিস্মিত কণ্ঠে সে ভাইকে প্রশ্ন করে, কী রে, তুই হঠাৎ এই অসময়ে? মিষ্টির জন্য এসেছিলাম, তাছাড়া জরুরি একটা কাজও ছিল। কি কাজ? এখন আর তার দরকার নেই বলে লাভ কি? কিন্তু হঠাৎ এলে আবার হঠাৎই চলে যাবে নাকি? আমার বাড়ির লোক এত অসহ্যমূলক আচরণ শিখেছে? তোমাকে কেউ আজকে রাতটা থাকতেও বলেনি? রাফায়েতের পরিবর্তে এবার সাদেকুল প্রশ্ন করল, কিন্তু মিহির তার জবাব দেয় না। সে জোরপূর্বক সামান্য হাসির চেষ্টা করে, তারপর নিজের মতো চলে যায়। ব্যাপারটা সাদেকুলের কাছে মোটেও ভালো লাগে না। একটা ছোট বাচ্চা ছেলেকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাও কি এই বাড়ির লোকগুলো শেখেনি? সে বেশ রেগে মেগে বাসার ভিতরে ঢোকে। তারপর জোর গলায় বলতে থাকে, আত্মীয় বাড়ি থেকে এতটুকু বাচ্চা ছেলে এসে আবার এখনই ফিরে যায় কিভাবে? তোমাদের কি সামান্যতম কমন সেন্স নেই? কী রে লাবণ্য, মিহির তো তোর দেবর নাকি? আমরা বাইরে গেছি মাত্র 20 মিনিটও হয়েছে কিনা সন্দেহ, এর মধ্যেই ছেলেটা এলো, আবার চলেও গেল। লাবণ্য রাশেদ ভাইয়ের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। সাদিকুলের রাগারাগিতে সে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন এই বিষয়টা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই। না থাকারই কথা। পারলে তো সে মিহিরকে খুনই করে ফেলবে। শুধু প্রমাণের অভাবে কিছু করতে পারছে না। আর সাদিকুল বলে কি না সেই ছেলেকে আপ্যায়ন করতে? লাবণ্য শান্ত কণ্ঠে জবাব দিল, ওকে অনেকবার বললাম, কিন্তু থাকলো না। হুট করে দরজা খুলে দেখি ও দাঁড়িয়ে আছে। আমি তো ভূত দেখার মতো চমকে গেছিলাম। আমাকে বলল রাফায়েতের কাছ থেকে টাকা নিতে এসেছে। কই, আমাকে তো জানালো না। তা তো বলতে পারবো না। ওই তো বাবা বসে আছেন, বাবাকেও বললেন। এরপর কি মনে হলো, উঠে দাঁড়িয়ে যন্ত্রের মতো চলে গেল। পেছন থেকে আমি আর বাবা কতবার ডাকলাম। আচ্ছা সাদিকুল ভাই, এসব বাদ দিন, ওর সাথে আমি কথা বলে নেব পরে। রাফায়েতের কথায় সাদিকুল শান্ত হয়। সামনেই তার ছোটবেলার পরম বন্ধু বসে আছে, অথচ তার সাথে সে এখন অবধি কুশলাদিও বিনিময় করেনি। রাশেদ খোঁচা দিয়ে বলে, তোর চোখ কি চোখের জায়গায় আছে, নাকি আমাকে দেখতে পারছিস না? আরে ভাই, কী যে বলিস, তোর জন্য ঘড়ি ধরে বসে থাকতে থাকতে আমার পশ্চাৎ দেশে উইপোকা ধরে গেছিল। শেষমেশ অধৈর্য হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম একটু। এদিকে তোর ফোনও বন্ধ। এসব এখন বাদ দিই। তুই যে অনেক কাঠখড় পুড়িয়ে নিজের থানায় পোস্টিং পেয়েছিস, এটা শুনে আমি তো রীতিমতো হতভম্ব হয়ে গেছি। সে এক লম্বা কাহিনী। যাই হোক, ভদ্রলোকের নামই কি রাফায়েত? সাদিকুলের হয়ে জবাবটা রাফায়েতই দিল। জি। সে রাশেদের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দেয়। বাড়ির পুরুষ মানুষগুলো সব এখন গল্পে মত্ত। লাবণ্য মনে করে পুরুষ মানুষের এই এক দোষ, সবগুলো এক জায়গায় হলে হই হুল্লোড়ে যে কোনো জায়গায় মুরগির ফার্ম বানিয়ে ছাড়ে। নিজেদের গল্প গুজবের ভিড়ে লাবণ্যের জরুরি তলবের কথা রাশেদ বেমালুম ভুলে গেল। রাশেদের সামনে কিছুটা দূরে গিয়ে লাবণ্য চোখের ইশারায় একবার তাকে আলাদা হতে বলে দেয়। ব্যাপারটা হঠাৎ রাফায়েতও খেয়াল করে। নিজের স্বামী থাকতে অন্য পুরুষের প্রতি ইশারার কারণ তাকে বেশ আহত করল। হচ্ছেটা কি? না, লাবণ্য এমন মেয়ে নয়। এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। লাবণ্যের তাড়াহুড়ো করে এখানে আসা, তারপর আজকের দিনে এই রাশেদ ভাই এখন আবার লুকিয়ে দেখা করার জন্য ইশারা, বিষয়টা কেমন যেন ঘেটে যাচ্ছে ওর কাছে। লাবণ্য বলল, আচ্ছা, আমি বরং সবার জন্য কফি বানাই। রাশেদ ভাই, আপনার কফিতে কয় চামচ চিনি দেব? তুমি বানাতে তো বসো, আমি দেখছি।
লাবণ্য চা বানাতে চলে যায়। হঠাৎ ভেতর থেকে মিষ্টির কান্নার আওয়াজ ভেসে আসে। রাফায়েতের মোটেও ইচ্ছে করছে না এই জায়গা থেকে নড়তে, কিন্তু মেয়ের জন্য এখন সেটা সম্ভব নয়। আমার মেয়েটা কান্না করছে বলে সে উঠে দাঁড়ালো। ওর অনিচ্ছা ঠিক লাবণ্যর জন্য নয়, ভেতরের নিগুড় রহস্যটুকু কেবল জানার জন্য। কিন্তু লাবণ্য তো তাকে সাহস করে বলে উঠতে পারছে না। একজন সদ্য বিবাহিত নারী তার স্বামীর কাছে নালিশ করবে তোমার ভাই একজন যৌন বিকৃত সাইকো? এ কথা কি আদৌ মেনে নেবার মতো? রাশেদ কথার ছলে চিনির পরিমাণ জানানোর অজুহাতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। পেছন থেকে সে বলে ওঠে, শ্বশুরবাড়িতে তুমি একটি ডোমেস্টিক প্রবলেমের মধ্যে আছো। তোমার দেবর মিহিরকে নিয়ে কি জানি বলছিলে? যে ছেলেটা চলে গেল, মিহির তো সেই, তাই না? ঠিক ধরেছেন, ওই আমার দেবর। রাশেদ ভাই, ওকে দেখে আপনার কি মনে হলো? বুঝতে পারলাম না। রহস্যময় একটা চরিত্র। আপনি জানেন, আমার স্বামীর প্রথম স্ত্রী রুমকি, যিনি 1 মাসের বাচ্চা রেখে সুইসাইড করেছিলেন, কিন্তু আমার ধারণা সে সুইসাইড করেনি, তার মৃত্যুর কারণেই মিহির। বুঝতে পারলাম না, একটু ঝেড়ে কাশো তো। মিহির একজন যৌন বিকৃত সাইকো। সে মেয়েদের প্রতি নোংরা দৃষ্টিভঙ্গি রাখে। শুধু রাখেই না, বরং মেয়েদের পোশাক, গোপনীয় জিনিস নিজের কাছে সংগ্রহে রাখে। আমি ওর ঘর সার্চ করে খুঁজে পেয়েছি। সেখানে আমার জিনিস তো ছিলই, সাথে আরও অন্য মেয়েরও। আমার ধারণা সেই সবের ভিতর রুমকি জিনিসও আছে। রাশেদ ভাই, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ও নিশ্চিত রুমকির সাথে এমন কিছু করেছে যার কারণে রুমকির মৃত্যু হয়েছে। লাবণ্যর কথা শুনে রাশেদ রীতিমতো স্তব্ধ হয়ে গেল। নিজের পেশাগত জীবনে সে অনেক কেস সামলেছে, কিন্তু এমন সাইকোর কথা কখনো শোনেনি। সে আফসোসের ভঙ্গিতে বলল, আমাকে কি করতে বলছো? আমি চাই রুমকির ময়নাতদন্তের মেডিকেল রিপোর্টটা আরেকবার যাচাই করা হোক। যদিও আপনি আমার শ্বশুরবাড়ির এলাকার থানার অফিসার নন, কিন্তু আমি আপনাকে ছাড়া তো কাউকে চিনি না। আপনি কোনোভাবে সাপোর্ট করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে, আর আমি এদিকে কৌশলে মিহিরের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করব। লাবণ্য, তুমি জানো তুমি কি বলছো? এই কাজটা কতটা ভয়ঙ্কর হতে পারে তোমার কোনো ধারণা আছে? তুমি সব কিছু রাফায়েতকে খুলে বলো। ওর সাহায্য তোমার দরকার। ওই বাড়ির নতুন বউ হয়ে একা একা এসব করতে যেও না। আমি ওকে কিভাবে বলবো রাশেদ ভাই? নিজের ভাই সম্পর্কে কেউ এমন কথা মেনে নিতে পারবে? রাশেদ ক্ষণিক মুহূর্ত চুপ করে রইল। মিহিরের বিষয়ে কি পরামর্শ দিবে সে? অন্যদিকে মিহির বাসায় ফিরেই ছুটে নিজের ঘরে ঢোকে। ঘরের মধ্যে তার সমস্ত জিনিসই স্ব জায়গায় বিদ্যমান আছে, কিন্তু ড্রয়ারের ভিতরে জিনিসগুলো? সে ড্রয়ার খোলে। তার অতি পছন্দের জিনিসগুলো বহাল তবিয়তে বজায় আছে ঠিকই, কিন্তু সেগুলো এলোমেলো করে রাখা। এই ঘরে কি লাবণ্য ঢুকেছিল? তাও আবার তার অনুমতি ছাড়া? তবে কি লাবণ্যের কাছে তার সমস্ত সত্য ধরা পড়ে যাচ্ছে? মিহির ধপ করে বিছানায় বসে পড়ে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিটি মানুষের কাছে সে অতি নম্র ভদ্র একটি ছেলে। তার ব্যক্তিগত কিংবা ব্যবহারের জিনিস সম্পর্কে একটা কাকপক্ষেও টের পায় না, অথচ নিজের ভুলেই আছে লাবণ্যের কাছে ধরা পড়ে যাচ্ছে। লাবণ্যের প্রতি এতটা তাড়াহুড়ো না করলেও পারত। কত বড় বোকামো যে আজ সে করে বসল, সেটা ভাবতেই দুশ্চিন্তায় মাথায় হাত অবস্থা। রুমকি বুঝত কম, সহজ মনে সব কিছু স্বাভাবিকভাবে চিন্তা করত, কিন্তু লাবণ্য তার চেয়েও গভীর ও দূরদৃষ্টি সম্পন্ন একজন মেয়ে। এই ব্যাপারটা তার আগে বোঝা উচিত ছিল। উফ, মিহির এতটা বোকামো কেন করতে গেলে? সে রাগে নিজের চুলগুলো খামচে ধরে। দরজার বাইরে থেকে তার এভাবে বিড়বিড় করার শব্দ শোনেন বাবা ইউনুস আহমেদ। তিনি ভিতরে না ঢুকেই বাইরে থেকে বললেন, মিহির, এনিথিং রং? কিন্তু ভিতর থেকে মিহির কোনো জবাব দেয় না। অজ্ঞতা ইউনুস সাহেব ছেলের ঘরে ঢুকে পড়লেন। মিহির তখনও হতাশ হয়ে বিছানায় বসে আছে। ভয়ে তার চোখে পানি ছলছল করছে। একেই বোধহয় বলে একজন পারফেক্ট সাইকো। ইউনুস আহমেদ ছেলেকে জড়িয়ে ধরে বলে উঠলেন, কি এমন কষ্টে আছিস বাবা? আমাকে খুলে বল। মিহির তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বাবা, তোমার কি কখনো মনে হয়েছে তোমার ছোট ছেলে কোনো দিন ভুল করতে পারে? এসব কেন বলছিস মিহির? একবার বলো না প্লিজ। সন্তান তো ভুলভ্রান্তির মধ্যেই শেখে। ভুল ছাড়া কি মানুষ হয় নাকি, বোকা ছেলে? এই দুনিয়ায় সবাই ভুল করে। তুই করিস, রাফায়েত করে, আমিও করি। ধরো কখনো শুনলে আমি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলেছি,
পুলিশ এসে আমাকে ধরার জন্য তোমার কাছে খোঁজ করছে, তখন তুমি কি করবে? ইউনুস আহমেদ সহসা জবাব দিতে পারলেন না। তার এতটুকু ছেলে আজ হঠাৎ এসব কি বলছে? ভদ্রলোকের কপালের ভাঁজ কুঞ্চিত হয়ে এলো। সব ঠিক আছে তো, নাকি বড় কোনো বিপদ ঘটতে যাচ্ছে তার সাথে? ছেলেকে শান্ত করার জন্য তিনি বললেন, তোরা দুই ভাই আমার দুটো কলিজার টুকরো। তোদের সাথে আমি এমন কিছু হতে দিতে পারি মিহির? কি হয়েছে আমাকে দয়া করে খুলে বল। মিহির চোখ বন্ধ করে তার কৃতকর্মের সমস্ত ঘটনা খুলে বলতে চাইলেও বাবার মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ইউনুস সাহেব আবার বললেন, মিহির, তোর মানসিক চিকিৎসা দরকার। তুই পাগল হয়ে যাচ্ছিস। তুই যা করছিস তার প্রায়শ্চিত্ত এভাবেই হতে থাকবে। নিজেকে না উদ্ধার করতে পারবি আর না সমর্পণ করতে পারবি। মিহির চমকে উঠে বাবার দিকে তাকালো। এসব কি বলছেন উনি? তার মানে ইউনুস আহমেদও সব জানতেন, শুধু ছেলের জীবন রক্ষার্থে কখনো তা প্রকাশ করেনি? মিহির আমতা আমতা করে বাবাকে প্রশ্ন করে, বাবা আমি তো... মিহিরের কথা শেষ হয় না। এর মধ্যে ইউনুস সাহেবের ফোনে কল আসে। তিনি কল রিসিভ করে জরুরি আলাপে ব্যস্ত হয়ে পড়লেন। এতটাই স্বাভাবিক সেই আলাপ। কিছুক্ষণ আগে মিহিরকে বলা কথাগুলোর বিশেষ কোনো ভারই রইল না। মিহির অনুধাবন করতে পারল না তার বাবা নিশ্চিতভাবে কোন প্রায়শ্চিত্তের কথা বলছেন। ইউনুস আহমেদ কথা বলতে বলতে বাইরে বেরিয়ে গেলেন। মিহির তার ড্রয়ার আলমারি খুলে বিভিন্ন নারীদের থেকে চুরি করা প্রিয় জিনিসগুলো বের করে। সেগুলো নষ্ট করে দিতে তার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। এর চেয়ে 2 দিন তাকে না খেয়ে থাকতে বললেও সে থাকতে পারবে, কিন্তু এত সাধের জিনিসগুলো কিভাবে সরাবে? এখানে তার প্রিয় কত রমণীদের শরীরের গন্ধ লুকিয়ে আছে, তা একমাত্র মিহিরই জানে। শেষবার রুমকির সাথে যা ঘটেছিল তা তো শুধু এই গন্ধের জন্যই। মিহির চোখের পানি মুছিয়ে একা একাই বলতে থাকে, আমি তো রুমকি আপাকে মারতে চাইনি। সেদিন প্রথমবারের মতো রুমকি আপা আমাকে জেনে ফেলেছিল। সে ওই মুহূর্তে ছাদে উঠলে আমি দূর থেকে তাকে দেখছিলাম। ভেজা চুলে টপ টপ করে পানি পড়ছিল। সদ্য ডেলিভারি হওয়া নারীর শরীরেও যে নিষ্পাপ নারী নারী ঘ্রাণ পাওয়া যায় তা কেবল মিহিরের কল্পনাতেই জাগ্রত হতে পেরেছিল। মিহিরের খুব ইচ্ছে করছিল ওর শরীরের গন্ধ নিতে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ধীরে ধীরে সে এগিয়ে যায় রুমকির দিকে। আনমনে কখন যে ওর কাছাকাছি চলে আসে তা সে নিজেই জানে না। অকস্মাৎ একটা মানুষের নিঃশ্বাসের বাতাস অনুভব করে রুমকি চমকে ওঠে। মিহির, তুমি এই অসময়ে এখানে কি করছো? আর আমার কাছে তুমি? আপনার শরীরের গন্ধ কত সুন্দর। ছি, সম্পর্কে আমি তোমার ভাবি হই, বড় ভাবি মায়ের মতোই সম্মানীয়। তাছাড়া তুমি আমাকে সবসময় আপা বলে সম্বোধন করে এসেছো, আর সেই তুমি কি না আমার সাথে এসব বলছো? রুমকি আপা, আমি কি আপনাকে আপা ডাকা বাদ দিয়েছি? দিইনি তো, শুধু আপনার শরীরের গন্ধ নেব। জানেন, মানুষের কাছে ইনোসেন্ট ছেলে সাজতে সাজতে মেয়েদের কাছাকাছি থাকার সুযোগটাই নষ্ট হয়ে গেছে। আমি দীর্ঘদিন নারী শরীরের গন্ধ পাইনি। আপনি প্লিজ আমার কথা একবার শুনুন। আপনাকে আমি কিচ্ছু করব না। শুধু... কথা বলতে বলতে মিহির ওর দিকে চোখ বন্ধ করে এগিয়ে যায়। অন্যদিকে ছাদের রেলিং না থাকায় রুমকি ধীরে ধীরে ছাদের পাশে সরে যেতে থাকে। নিজের অজান্তেই কখন যে সে ধারে চড়ে এসেছে তা নিজেও টের পায়নি। যতক্ষণে টের পেয়েছিল তার আগে সমস্ত অনুভূতি থেমে যায় তার। রেলিংয়ের ধারে পা ফসকে সোজা উল্টে গেল। তবে পড়ে যাবার আগেই মিহির তার হাত চেপে ধরে। রুমকির এই অবস্থা দেখে মিহির সম্বিত ফিরে পায়। আরে, এসব কি করছি আমি? অকস্মাৎ ওর খেয়াল হয় নিজের অজান্তে সে রুমকিকে নিজের সুপ্ত আকাঙ্ক্ষার কথা বলে ফেলেছে। মেয়েটা যে ভয়ঙ্কর ভয় ভয় দৃষ্টি নিয়ে ওর দিকে চেয়ে আছে তা স্পষ্ট বুঝতে পারছে। মিহির মনে মনে ভাবে, এখন তো তাহলে ও সবাইকে জানিয়ে দিবে, তখন আমার কি হবে? সবাই আমাকে খারাপ ছেলে বলবে, গালাগালি দিবে। মেয়েরা ভদ্র ছেলে হিসেবে ওকে কাছে ডেকে কথাও বলবে না। না না, এটা তো অসম্ভব। রুমকি আপা, কিছু মনে করবেন না, আমি আপনার হাত ছেড়ে দিচ্ছি, ওপারে ভালো থাকবেন। মিহির, এমন পাগলামো করছো কেন? প্লিজ আমাকে ছাদের দিকে টেনে তোলো, আমি পড়ে যাব তো। আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমার ব্যক্তিগত অনেক কথা জেনে গেছেন। এসব বাইরের মানুষ জানলে আমাকে সবাই ঘৃণা করবে। মিহিরকে কেউ ঘৃণা করবে এ কথা কি ভাবা যায় বলুন? প্লিজ মিহির, আমি কাউকে বলবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমার ছোট বাচ্চা মেয়েটা সারা জীবন এতিম হয়ে যাবে। আমি তোমার কাছে হাত জোর করে জীবন ভিক্ষা চাইছি, আমার মেয়ের জন্য হলেও আমাকে ছেড়ে দাও। আরে, মিষ্টিকে দেখার জন্য আমরা আছি তো, আপনি নিশ্চিত থাকুন।
মিষ্টির জন্য ওর বাবার মতোই সর্বোচ্চ আদর যত্ন আমি দেব। ওর জীবনটা খুব সুন্দরভাবেই কাটবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সেদিন এত আকুতি মিনতির পরও মিহির তাকে আর একটি শব্দ উচ্চারণ করার সুযোগ দেয় না। আশেপাশের ছাদে একবার গভীর পর্যবেক্ষণ করে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে রুমকির হাত ছেড়ে দেয়। তবে তার আগেই নিজে ঠিকই দূরে সরিয়ে দাঁড়িয়েছিল। মুহূর্তে দোতলার ছাদ থেকে সোজা নিচের ড্রেনের ঢাকনার উপর পড়ে মুখের বাম পাশ থেতলে যায় তার। কিছুটা সামনেই বড় রোডের পাশ দিয়ে গলিতে এক ফেরিওয়ালা ঢুকছিল। তাকে দেখে নোমান ত্বরিত গতিতে কেটে পড়ে। রুমকির মৃত্যুর খবরে বাড়ি ভর্তি মানুষ হাহুতাশ করলেও মিহিরের চেহারা দেখে কেউ টেরই পেল না সেই মূলত রুমকির মৃত্যুর জন্য দায়ী। সবার কান্নার বিপরীতে সে মুখ ভার করে একপাশে মিষ্টিকে নিয়ে দাঁড়িয়েছিল। খুব গোপনে সে শিশুটিকে বলেছিল, এই মিষ্টি, কান্না করিস না যেন, আমি তোর জন্য আরও সুন্দরী দেখতে স্মার্ট মা দেখে দেব। তোর বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার, শুধু একটু ধৈর্য ধর, কেমন? মিহির কথা রেখেছে। মিষ্টির জন্য সুন্দরী এবং স্মার্ট একজন মা খুঁজে দিয়েছে। অবশ্য পাত্রের খোঁজ পেয়েছিলেন তার খালা হোসনে আরা। এর আগেও 2-1টা পাত্রে দেখেছিল তারা, কিন্তু না মিহির তাদেরকে পছন্দ করেছে, আর না পাত্রীপক্ষ এক বাচ্চার বাপ দেখে রাফায়েতকে পছন্দ করেছে। লাবণ্যকে দেখে মিহিরের ঠিক কতখানি পছন্দ হয়েছিল তা কেবল সেই জানে। তাকে দেখতে যাবার দিন দীর্ঘ মুহূর্ত আরও চোখে চেয়ে চেয়ে দেখেছে সে। আহামরি সৌন্দর্য সত্যিই নেই, তবুও কিসের যেন এক আকর্ষণ ওর মধ্যে আছে। একথা জগতের সব পুরুষই স্বীকার করতে বাধ্য। আর সেই মায়ায় পড়েই সে যে অতিরিক্ত তাড়াহুড়ো করে ফেলেছে তার ফল এখন বুঝতে পারছে। সে একবার বাইরে উকি দিয়ে ইউনুস সাহেবের অবস্থান দেখে নিল। মানুষটা আশেপাশে নেই, ঘুমের ট্যাবলেট খেয়ে ইতোমধ্যে নিশ্চয়ই শুয়ে পড়েছে। ব্যাপারটা নিশ্চিত হতে ঘরের বাইরে বেরিয়ে ডাইনিং রুম জুড়ে পায়চারি করে বেড়ালো। না, এই মুহূর্তে কোথাও ইউনুস আহমেদের গতিবিধি নেই। তার মানে এখন সে তার কার্যসিদ্ধি করতে পারবে। মিহির ঘর থেকে তার এতদিনের লুকিয়ে লুকিয়ে মেয়েদের থেকে সংগ্রহ করা প্রিয় জিনিসগুলো নিয়ে সোজা ছাদে উঠে যায়। এরপর যতটা আগুনে পোড়ানো সম্ভব সেগুলো সব এক কোণে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। তার চোখের সামনেই তার এত কষ্টে সংগ্রহ করা প্রিয় বস্তুগুলো পড়ছে। কত রিস্ক, কত দুঃসাহসে সে এসব সংগ্রহ করেছিল তা একমাত্র সেই জানে। মিহিরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এই বস্তুগুলোকে সে কত ভালোবাসত। তার সবচেয়ে বেশি কষ্ট হয় লাবণ্যের ব্যবহার্য জিনিসের জন্য। তার সর্বশেষ ফ্যান্টাসিতেও শুধুমাত্র এই লাবণ্যই। তার জন্য মিহির কী না করেছে। চোখ বন্ধ করে সে লাবণ্যের চেহারাটা মনে করার চেষ্টা করে। বাসরাতে লাবণ্য রাফায়েতের সাথে ঘনিষ্ঠ হবে এই ভেবে মিহির নিজের ঘরের দরজা আটকে শরীরের সমস্ত জামা কাপড় খুলে শোক পালন করেছে। ভাইয়ের প্রতি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জামা কাপড় ছাড়াই চিত হয়ে শুয়ে আকাশের দিকে চেয়েছিল দীর্ঘক্ষণ। সেদিন রাতে লাবণ্যকে বিয়ের সাজে সাজানো অবস্থায় কি ভীষণ সুন্দর দেখাচ্ছিল। মিহিরের খুব ইচ্ছে হচ্ছিল লাবণ্যকে ছুঁয়ে দিতে, কিন্তু সে অধিকার তার নেই, আছে রাফায়েতের। তাই হিংসাত্মক প্রবণ হয়ে লাবণ্যকে বিরক্ত করতে সেই তো লুকিয়ে লুকিয়ে লাবণ্যের ঘরের দিকে নোংরা ভিডিওর শব্দ ট্রান্সফার করেছিল। কিন্তু তাতেই বা কী বিশেষ লাভ হলো? ঠিকই সে রাফায়েত তার হোসনে আরা বেগমের কথায় আশ্বস্ত হয়ে ঘরের দরজায় সিটকিনি তুলে দিয়েছিল। পেছনে মিহিরের বুকের ভিতর সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সেদিকে কে খেয়াল করেছে? কেউ না। সবাই ঘুমানোর পর ছাদের ঠিক এইখানে এসেই মিহির অঝরে কেঁদেছিল। অথচ লাবণ্যকে কোনোদিন তার খুব কাছ থেকে জানা হলো না। আজও সে সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে। লাবণ্যের ঘুমোতে আসতেই অনেক রাত হয়ে গেল। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11:07। দিন 11টা নয়, রাত। সেদিনে সমস্ত কাজ গুছিয়ে ঘরে ফিরে দেখে রাফায়েত ঘুমোচ্ছে। ভেজা হাত দুটো তোয়ালে দিয়ে মুছে এসে বিছানার পাশে দাঁড়ালো। ওর পাশে ঘুমোতে লাবণ্যের প্রচণ্ড লজ্জা লাগছে, একেবারে হঠাৎ লজ্জা। অথচ বাসর রাত থেকে সে রাফায়েতের সাথে এক বিছানায় ঘুমিয়েছে, তাও আবার সংকোচ ছাড়াই। এই কয়টা দিন ওর তেমন কিছু মনে হয়নি। একদিকে মিষ্টিকে সামলানো, অন্যদিকে মিহিরের প্রতি সন্দেহ, বিয়ে নিয়ে মানসিক দ্বন্দ্ব, এর মধ্যেই তার সময় কেটেছে। কিন্তু এখন তার চোখের সামনে রাফায়েত ছাড়া জগতের প্রতিটি বস্তুই অন্ধকার, একেবারে নিকষ কালো। এই প্রথম ওর নিজেকে কোনো একজন স্ত্রী হিসেবে অনুভব হচ্ছে। এই মানুষটা কি ভীষণ সহজ, চোখে মুখে নির্মলতা জমা করে রোজ। লাবণ্যের ভীষণ ইচ্ছে করছে বাচ্চাদের মতো মানুষটার গালে আলতো ছুঁয়ে আদর করতে।
রুমকিরও নিশ্চয়ই এমন হতো। কথাটা মনে হতেই ওর কেমন যেন হিংসা অনুভব হচ্ছে। একজন মৃত মানুষের প্রতিও ওর হিংসা হচ্ছে। লাবণ্য নিজের মনের অজান্তের কথা ভেবে অবাক হয়ে যায়। আসলে মেয়েরা নিজের স্বামীর ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হয়। দিন রাত যে স্বামীর সাথে তারা ঝগড়া করবে, দিন শেষে তাকে দেখতে পাওয়া, কাছে পাওয়াতেই তাদের শান্তি। তাকে অন্য কিছুর সাথে ওরা সহ্যই করতে পারে না, তা কেউ হোক জীবিত কিংবা মৃত, হবেই বা না কেন। মেয়েদের একান্ত নিজের বলতে খুব সামান্য বস্তুই এ জগতে আছে। কি ভাবছ? রাফায়েতের হঠাৎ প্রশ্নে লাবণ্য চমকে ওঠে। আপনি ঘুমাননি? না তো, জেগেই ছিলাম। অথচ এমনভাবে ভান ধরেছেন, দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছেন। সাংঘাতিক মানুষ তো আপনি। তোমার সাথে কথা বলার জন্যই জেগে আছি। রুমকির জন্যও থাকতেন? রুমকির কথা উঠতেই রাফায়েতের মন খারাপ হয়ে যায়। সমস্ত শব্দগুলো কোথায় যেন হারিয়ে যায় তার। রুমকিকে সে প্রচণ্ড ভালোবাসে, তাই বলে সে ভালোবাসার মূল্যায়ন দেখাতে গিয়ে লাবণ্যকে তো সে ঠকাতে পারে না। প্রসঙ্গ পাল্টে সে বলল, লাবণ্য, প্রথম দিন তোমাকে যেমন দেখেছিলাম, এখন মাত্র এই কয়টা দিনে তুমি অন্য কেউ হয়ে যাচ্ছ। আমি তোমার ব্যাপারে বেশ কিছু বিষয় নোটিশ করেছি। এখন তুমি কি আমাকে তোমার সমস্যাটি জানাবে, নাকি চুপ করেই থাকবে? শুনলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। বিশাল বড় একটা শক খাবেন। আমাকে হয়তো অবিশ্বাসও করতে পারেন। রাফায়েত সাহেব, আপনি আপনার ভাইকে কতটুকু চেনেন? আপনার চেনা জানার বাইরেও তার আলাদা একটি বিশাল চরিত্র ওর মধ্যে আছে, জানেন? আপনি চোখে যা দেখছেন তার অধিকাংশ অংশটাই মিথ্যে। রাফায়েত ওর দিকে এমনভাবে তাকালো যেন এমন কোনো ঘটনা ঘটতেই পারে না যার জন্য তাকে আলাদাভাবে কিছু জানা লাগবে। পুরো পৃথিবী উল্টে গেলেও তার কাছে তার ভাই মিহির সম্পর্কে সন্দেহ করার মতো কোনো বিষয় সে ভাবতেই পারবে না। তবুও স্ত্রীর মন রক্ষার্থে সে প্রশ্ন করে, মিহির কি করেছে? আমার প্রতি ওর নোংরা দৃষ্টি আছে। মানে 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 করবেন না। আপনি একজন বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই বলে অন্ধবিশ্বাসে অন্ধের মতো সব কিছু থেকে নিজের চোখের এত বড় পর্দা করবেন না যে অন্যেরা আপনাকে এই দুনিয়ার সবচেয়ে বোকা প্রাণী ভেবে ঠকিয়ে যেতে পারে। যা বলেছি সত্য। আপনার ভাই মিহির, ওর সম্পর্কে আমি অনেক তথ্য পেয়েছি। ওকে যতটা সহজ সরল ভাবছেন ও তার ধারে কাছেও নেই। আপনি জানেন, আপনার ভাই আমার ব্যক্তিগত গোপনীয় কাপড় ছাদের কোণা থেকে চুরি করে নিজের ঘরে রেখেছে, তাও আবার ড্রয়ারে। শুধু আমার জিনিসই নয়, এরকম বহু মেয়ের জিনিস আমি ওর ড্রয়ারে দেখেছি। লাবণ্য এক নাগারে কথাগুলো বলল। রাফায়েত কি বুঝবে আর কি বলবে সে নিয়ে পড়ে গেল কনফিউশনে। তার ভাই এমন কাজ করতে পারে? তার ভাই? ব্যাপারটা ওর ঠিক হজম হলো না। আবার লাবণ্যকেও অবিশ্বাস করতে পারছে না। সে কিছুটা ইতস্তত হয়েই জিজ্ঞাসা করে, এসব কবে দেখেছো তুমি? এখানে আসার আগে। মিহির নানান সময় নানান অজুহাতে আমার কাছে যাবার চেষ্টা করত। ভেজা চুলে ছাদে উঠলেই ও লুকিয়ে আমাকে দেখত। মুখোমুখি ধরা পড়ে গেলে প্রশংসা করত। আর আজ সন্ধ্যায় ওর আসার কারণ কি জানেন? আমাকে তো বলল আমার সাথে জরুরি কাজ আছে, পরে আর লাগবে না বলে বের হয়ে গেল। আপনার সাথে জরুরি কোনো কাজই ওর নেই, ও এসেছিল আমার কারণে। রাফায়েত ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সব কিছু কেমন যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যেই ভাইকে নিয়ে সে ও তার পরিবার শত শত মানুষের কাছে গর্ব করে এসেছে, আত্মীয় স্বজন মিহিরকে দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে শিখিয়েছে, দেখ মিহিরের মতো হ। সে ভাইকে নিয়ে লাবণ্যের মুখে এত এত অভিযোগ শুনে তার রীতিমতো কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার অবস্থা। লাবণ্য রাফায়েতের পাশে বসল, ওর পিঠে হাত রেখে আবার বলল, আমি জানি আপনার হজম করতে কষ্ট হবে, কিন্তু আপনাকে ছাড়া আমি কাকে জানাবো বলুন? ও সন্ধ্যায় এসে বারবার শুধু আমার সাথে কথা বলার চেষ্টা করে গেছে। আমি যখন দরজা খুলি সে ঠিক যেন একটা প্রেমিকের মতো আমার কাছে অভিযোগ করে বলে উঠল, তুমি আমাকে না জানিয়ে চলে এলে কেন? আপনিই বলুন, আপনার ভাইয়ের কাছে আমি কোন সূত্রে তাকে জানিয়ে আসার জন্য দায়বদ্ধ ছিলাম? আর রুমকির মৃত্যু রহস্য সম্পর্কে কি জানি বলেছিলে তুমি? হ্যাঁ, মিহির আমার প্রতি যেমন আগ্রহ দেখাচ্ছে, আমার ধারণা এই একই বিষয়টি রুমকির আপার প্রতিও তার ছিল। হয়তো রুমকি আপা আমার মতো সাহস করে কাউকে বলতে পারেনি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমি রুমকির মৃত্যুর কারণ হিসেবে মিহিরকে সন্দেহ করছি কিনা। উত্তর হচ্ছে না, তবে স্ট্রং ধারণা করছি। রুমকি আপা ছাদ থেকেই পড়ে
মারা গেছেন। আবার মিহিরকে আমি সবসময় দেখি ছাদে পায়চারি করে বেড়াতে। সেদিন আপনি বাসায় ছিলেন না। ওই মুহূর্তে মিহির যে রুমকির পিছু পিছু অসৎ উদ্দেশ্যে ছাদে ওঠেনি তার কি নিশ্চয়তা আছে? দুয়ে দুয়ে মিলালে উত্তর 4 ছাড়া কখনো 5 হবে না রাফায়েত সাহেব। রাফায়েত কিছুক্ষণ নির্বাক থেকে রুমকির কথাই ভেবে গেল। শেষ কিছুদিন তার আচরণে অনেক পরিবর্তন এসেছিল। মিষ্টিকে কোনো পুরুষের কাছে দিতেও ভয় পেত। তার মতো এমন সহজ সরল একটি মেয়ে হঠাৎ মানুষকে ভয় পেতে শুরু করেছিল। এর ভিতর লাবণ্যের বলা কারণগুলো ছাড়া আর কি কারণ থাকবে? রুমকির মতো সংসারী মেয়ে তো ইচ্ছে করে পাগলামি শুরু করবে না। তার মানে সত্যি সত্যি মিহিরের কারণে? ভাইকে নিয়ে এসব ভাবতেও তার ভীষণ কষ্ট হচ্ছে। নিজের হাতে আদর যত্নে তাকে রাফায়েত বড় করেছে। সেই ভাইটি কিনা তার সংসার ধ্বংস হবার কারণ? কষ্টে যেন রাফায়েতের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। সে তো এই দুনিয়ার কারো ক্ষতি করেনি, ভাইকেও বিন্দুমাত্র বকাঝকা করেনি, অথচ তার সাথেই কিনা এমন জঘন্য ঘটনা ঘটছে। রুমকিকে সে যে কতখানি ভালোবাসে তা একমাত্র সেই জানে, শুধু কাউকে বুঝতে দেয় না। কিছু ভালোবাসা যে বুকের ভিতর কবর দিয়েও ভালোবাসতে হয়, তা কেবলমাত্র রাফায়েতের মতো মানুষগুলোই পারে। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে সে নিজ দায়িত্বের সত্যতা যাচাই করে দেখতে চায়। সেজন্য লাবণ্যকে বলল, তুমি আর কি পেয়েছ? আর বিশেষ কিছু নেই, তবে ভাইয়ার বন্ধু মানে রাশেদ ভাইকে দেখলেন না? রাশেদ ভাইকে বিস্তারিত খুলে বললাম। উনি আপনার থানার কেউ নন বলে সরাসরি সাহায্য করতে পারবেন না, তবে রুমকি আপার পোস্টমর্টম রিপোর্টটা খতিয়ে দেখার ব্যবস্থা করবেন বলেছেন। ওসব করতে নিষেধ করো? মানে কেন? রাশেদ ভাই সাহায্য না করলে কিভাবে কি করব? কিছু করতে হবে না, তুমি শুধু রিপোর্টটা উনি ব্যবস্থা করলে আমার হাতে তুলে দেবে, আর না হলে আমি ব্যবস্থা করছি। লাবণ্য শোনো। রাফায়েত লাবণ্যের 2 হাত আঁকড়ে ধরে তারপর ছলছল চোখে ওর দিকে চেয়ে বলল, আমি চাই না আমার ভাই যত নোংরা কাজই করুক তা সামনে আসুক, তবে তাই বলে রুমকির সাথে যদি এমন কিছু ঘটে থাকে তাহলে তার শাস্তিও সে পাবে। এমনকি তোমার সাথে ভুল কিছু করার অপচেষ্টা করার প্রমাণ পেলে সেই শাস্তিও সে পাবে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাও, আমি কিছুক্ষণ বারান্দায় বসবো। রাফায়েত দ্রুত পায়ে বারান্দার দিকে চলে গেল। লাবণ্য কিছুটা হতভম্ব হয়েই ওর দিকে চেয়ে রইল। ভাইয়ের অপকর্মকে প্রকাশে আনবে না, আবার শাস্তিও পাবে। রাফায়েত ঠিক কী করতে চাইছে লাবণ্য ভেবে পায় না। রাফায়েত সত্যিই তার ভাইয়ের এসব কুকর্মের প্রতি প্রতিবাদী থাকবে কি না সেটাও নিশ্চিত নয়। কথায় বলে রক্ত নাকি কথা বলে। একটা দূর পরিবারের মেয়ের প্রতি যত ভালোবাসাই থাকুক, রক্তের সম্পর্কের কাছে সেসব ফিকে হয়ে যায়। রক্তের সম্পর্কের মানুষগুলো যত বড় অপরাধ অপকর্মই করুক না কেন, তাকে বাঁচাতেই মানুষ উঠে পড়ে লাগে। অথচ অপরাধীকে শাস্তি দেবার সৎসাহস যদি মানুষের থাকতো, তবে কত শত পরিবার নারী যে বেঁচে যেত। লাবণ্যের হঠাৎ কেমন জানি ভয় ভয় করতে লাগলো। বড়সড় কোনো ট্র্যাপে পড়ে গেলাম না তো? মানুষের উপরে উপরে কত ভদ্রলোকই দেখা যায়, কিন্তু ভেতরের চরিত্র তো বোঝার কোনো অটোমেটিক মেশিন নেই যার দ্বারা সে চিনতে পারবে। সে একবার বারান্দার দিকে উঁকি দিয়ে রাফায়েতকে দেখে নিল। মানুষটা উদাস হয়ে বাইরের অন্ধকারের দিকে চেয়ে আছে। দূরের একটি টেলিফোন টাওয়ারের মাথায় মৃদু আলো দেখা যায়। সেই ক্ষীণ আলোয় সে যে কী আশা খুঁজে পাবার চেষ্টা করছে কে জানে। লাবণ্য কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রাফায়েতের ঘরে ফেরার অপেক্ষা করে, কিন্তু তার পক্ষ থেকে বিশেষ সাড়া না পেয়ে সে মিষ্টির গায়ে একবার হাত দিয়ে যাচাই করে বিছানায় এসে শুয়ে পড়ল। অথচ বারান্দা থেকে ভেতরের এই সামান্য দূরত্ব রাফায়েত টের পেল না। একটা মনের ভেতর তার পরিবার নিয়ে কী পরিমাণ সন্দেহের বীজ বপন হয়েছে। সে যেমনই উদাস হয়ে দাঁড়িয়েছিল তেমনই রইল। রুমকিকে সে বিয়ে করেছিল নিজের পছন্দে। এই মুহূর্তে রুমকির গল্পটা জানানো দরকার। 2021 সালে একবার বন্ধুর বিয়ের পাত্রী দেখতে গিয়েছিল রাফায়েত। সেখানে রুমকির সাথে দেখা। প্রেম ভালোবাসার ব্যাপারটা সেভাবে ঘটেনি তাদের। রাফায়েত বাড়ি ফিরে সোজা এনুস সাহেবের ঘরে ঢোকে। হম্বিতম্বি হয়ে বাবাকে বলে, বাবা, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে না? আমি আসলে মনের মতো মেয়ে পাচ্ছি না, তবে একটা মেয়েকে আজ দেখেছি। তুমি যদি একটু খোঁজ নিতে তাহলে আমি এই মেয়েকেই বিয়ে করব। ইনুস সাহেব কপালের ভাত 4 দুগুণে 8 করে ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন, তুই ভেবে বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। বাবা, আমি সিরিয়াস। মেয়েটার নাম রুমকি, ছোটোখাটো গোলগাল মুখ,
আর সবচেয়ে যে বিষয়টি ওর মধ্যে আছে তা হলো পরিশ্রম। ও ভীষণ পরিশ্রমী একটা মেয়ে। অনার্স পড়ছে, পাশাপাশি 3টে টিউশনি করে নিজের খরচ চালায়। শুধু তাই নয়, একটা জায়গায় পার্ট টাইম চাকরিও করে। বাবা, যে ছেলেমেয়েগুলো পড়াশোনার পাশাপাশি টিউশনি, ছোটোখাটো জব কিংবা নিজে থেকে কিছু করে নিজের খরচটা নিজেই চালাতে জানে, ওদেরকে চোখ বন্ধ করে বিয়ে করে নেওয়া যায়। ওরা জানে সংসারের সেভিংস কিভাবে রাখতে হয়। ওরা পরিবারের কষ্টগুলো অনুভব করতে পারে। আর আমি বলি, এমন মানুষগুলো এক একটা হীরার টুকরো। এমন হীরার টুকরো মেয়েকে হাতছাড়া করা কি উচিত হবে বাবা? এনুজ সাহেব এতদিনে বিয়ের প্রতি বড় ছেলের আগ্রহ দেখে প্রচণ্ড আনন্দে যেন বাচ্চাদের মতো লাফাতে শুরু করলেন। গলা ঝেড়ে কেশে উঠে বললেন, আমাকে শুধু 1 সপ্তাহ সময় দে। হীরার টুকরো মেয়েকে কিভাবে এই ঘরে আনা যায় আমি দেখছি। শুধু তুই যেন পরে ক্যান্সেল করে দিস না। এনুজ সাহেব সত্যি সত্যি 1 সপ্তাহের ভিতরে রুমকির বাড়ির লোককে রাজি করিয়ে নিয়েছিলেন। আর সেই সাথে মাত্র 12 দিনের মাথায় রুমকিকে ছেলের বউ করে ঘরে এনেছিলেন। সব কিছুই ঠিক ছিল, কিন্তু একদিন মিহিরের ঘরের পাশ দিয়ে যাবার সময় রুমকি দরজার পাশে দাঁড়িয়ে মিহিরকে ডেকে উঠেছিল। মিহির, ভাই একটা উপকার করো প্লিজ। তোমার ভাইয়ের অফিসে নাম্বার আছে? ওকে একটু কল দেওয়া লাগবে। নাম্বার বন্ধ পাচ্ছি। মিহির তখন ঘর অন্ধকার করে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে অন্য কোনো ফ্যান্টাসির জগতে ব্যস্ত। এমন মুহূর্তে হুট করে রুমকির দিকে তাকিয়ে সে দেখে রুমকি শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে। রাফায়েতের সাথে নিশ্চয়ই কোথাও আউটিং করবে। প্রথমত, মিহিরের ফ্যান্টাসির রেশ তখনও কাটেনি। আর দ্বিতীয়ত, সে হঠাৎই রাফায়েতকে প্রচণ্ড হিংসা করতে শুরু করলো। ভাইয়ের প্রতি হিংসায় তীব্র বিরক্তি নিয়ে সে রুমকিকে জিজ্ঞাসা করে, কী দরকার? ও বলেছিল আজকে বাইরে গিয়ে সবার জন্য কেনাকাটা করতে যাবে, আর সাথে আমাকেও যেতে হবে। ও, কিন্তু আমার কাছে নাম্বার নেই। আপনি রুমে গিয়ে রিল্যাক্স হয়ে বসুন, আমি ব্যবস্থা করছি। রুমকি সহজ মনে তাকে বিশ্বাস করে ঘরে ফিরে যায়। সেই সাথে বারবার আয়নায় নিজেকে দেখতে থাকে। এই তো আর কিছুক্ষণ পরে তার স্বামী তাকে নিতে আসবে, প্রাইভেট আউটলেটে কেনাকাটা করবে, খাওয়া দাওয়া করবে এবং একাত্র খুনসুটি। রাফায়েত ওকে দেখে কী মন্তব্য করতে পারে সেই ভেবেই যেন ওর সময় কাটে না। অথচ এত কিছুর ভিড়ে মিহির যে দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে তা সে টেরই পেল না। আর সে থেকেই রুমকির প্রতি তার আগ্রহের সূচনা। রুমকি ব্যাপারটা খানিক বুঝত, আর খানিক নিজের মনের ভুল ভেবে এড়িয়ে গেছে। তবে শুধু রুমকিই নয়, মিহির মনে মনে এমন শত শত মেয়েকে ভালোবাসে, তাদের সাথে সংসার করে, নিজের একটা আলাদা জগতে তাদেরকে নিয়ে রং বেরঙের পসরা সাজায়, যা এই পৃথিবীর কেউ জানত না। ওর সেদিনের সেই মুহূর্তটাই যে রুমকির জন্য কাল হয়ে দাঁড়ায় তা রাফায়েত এতদিনে ঘূর্ণাক্ষরও টের পায়নি, টের পাবার উপায়ও নেই। মিহির নিজের জগতে নিজেকে এমন সুপরিকল্পিতভাবে আটকে রেখেছে যে বাইরের সবাই ধরেই নিত এই ছেলেটা শরমে বাইরের কারোর সাথে মেশে না, মেয়েদের দিকে তো ফিরেও তাকায় না। আহা, এ কী বলে আদর্শ ছেলে! অথচ সে আদর্শ ছেলের মধ্যে কতখানি অনাদর্শ বাসা বেঁধেছিল তা কেউ জানতে পারল না। বারান্দা থেকে ঘরে একবার উকি দিয়ে সে লাবণ্যকে দেখে নিল। লাবণ্য ঘুমোচ্ছে। সে পকেট থেকে মোবাইল ফোন বের করে মিহিরের নাম্বারে কল দেয়। ওপাশে রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরল না। রাফায়েত বাধ্য হয়ে তার বাবার নাম্বারেই কল করে। ইনুস সাহেব বেশ কিছুক্ষণ পর রিসিভ করলেন। ঘুম জড়ানো কণ্ঠে মিনমিন করে জিজ্ঞাসা করলেন, হ্যালো রাফায়েত, এত রাতে কল দিলি যে? সব ঠিক আছে? আছে বাবা, আছে। তুমি মনে হয় ঘুমোচ্ছিলে। একটা জরুরি দরকারে কল দিলাম। মিহিরের নাম্বারে কল দিচ্ছি, কিন্তু ও রিসিভ করছে না। তুমি একটু ডেকে দেবে? খুব ইমার্জেন্সি। ইনুস সাহেব ঘুমে ঢুলুঢুলু অবস্থায় মিহিরের ঘরে ঢুকলেন, কিন্তু সারা ঘর তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না। মিহির, এই মিহির, কি আশ্চর্য! ছেলেটা গেল কোথায়? এই বাড়ির এমন কোনো কোণা তিনি বাদ রাখলেন না। নেই, সে আর কোথাও নেই। তার শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ গেল কোথায়? তিনি আবার রাফায়েতকে কল করে মিহিরের উধাও হবার খবরটা জানিয়ে দিলেন। রাফায়েত, আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে রে। আমার বোকাশোকা ছেলেটা কোথায় গেল? ওপাশ থেকে রাফায়েত জানায়, বাবা তুমি চিন্তা করো না, ও আমার কাছে কিছু টাকা নিতে এসেছিল, মনে হয় ট্যুরে যাচ্ছে। তুমি নিষেধ করতে পারো ভেবে জানায়নি। তাই বলে তোর ফুপিকেও জানাবে না? ব্যাপারটা আমার মোটেও পছন্দ হলো না। ও এমনিতেই বাইরে চলাফেরা করে কম। যদি কোনো বিপদ আপদ হয়ে যায়? তোর আশকারায় মিহিরের সাহস বেড়ে গেছে। বাবা, আমি আছি তো,
তুমি একদম চিন্তা করো না, আর কাল সকালেই আমি বাসায় আসছি। এখন ঘুমোতে যাও প্লিজ বাবা, এভাবে রাগারাগি করে শরীর খারাপ করো না। এনুজ সাহেব ফোন রেখে দিলেন, কিন্তু রাফায়েত কান থেকে ফোন নামালো না। তার ভাই কোথায় যেতে পারে? এই মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করলে দাঁড়ায় লাবণ্যই ঠিক। আর মিহির নিশ্চয়ই আজকে পুলিশ দেখে ধরা পড়ার ভয় কোথাও পালিয়েছে, কিন্তু কোথায় যেতে পারে? মিহিরের চিন্তায় রাফায়েতের সারা রাত আর ঘুম হলো না। একবার বারান্দা, আরেকবার ঘর, এই করেই কেটে গেল সারা রাত। অনেক রাতে মিষ্টির কান্নায় লাবণ্যের যখন ঘুম ভাঙে, সে দেখে রাফায়েত চোখ লাল করে সোফায় বসে আছে। কি আপনি ঘুমোবেন না? তুমি মেয়েকে খাওয়ানো শেষ করো, আমি সোফাতেই ঘুমিয়ে যাব। তা কি করে হয়? হবে, এত চিন্তা করো না। লাবণ্য আর জোরাজুরি করল না। রাফায়েতকে সে যতটা বোকাশোকা মানুষ ভেবেছিল, সে আসলে একদমই তেমন নয়। আবার নিজের স্বামীকে সন্দেহ করাটাও তার কাছে মানানসই লাগে না। যেটাই ঘটুক মেনে নিতে হবে। এখন পর্যন্ত রাফায়েতের মধ্যে কোনো ত্রুটি সে পায়নি। মোবাইল ফোনটা বের করে ঘড়ির সময় দেখতে গেলে হোয়াটসঅ্যাপের একটা মেসেজ ভেসে ওঠে। রাশেদ ভাই পাঠিয়ে রেখেছেন রুমকির পোস্টমর্টেম রিপোর্ট। সাথে রাশেদ ভাই লিখেছেন, অনেক কষ্টে জোগাড় করলাম। রিপোর্টটা কনফিউজিং আছে। শুরুতে কেন এটার উপর বেশি জোর দেওয়া হয়নি বুঝতে পারছি না। তবে আমি রুমকিকে নিয়ে নয়, তোমাকে নিয়ে ভাবছি। ছেলেটি তোমার প্রতি যে অসভ্যতা দেখিয়েছে তা মানা যায় না। চিন্তা করো না, আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। ও হ্যাঁ, আরেকটা কথা, একটা কাজে বের হয়ে ঘটনাটি কথায় কথায় ইন্টেলিজেন্স এজেন্সি নামের এক গোয়েন্দা এজেন্সির একজন অফিসারের সাথে শেয়ার করেছিলাম। ওনার নামও আমার নামের নাম, তবে সম্পূর্ণ নাম রাশেদ জামান। খুব ভালো মানুষ, এখনও পর্যন্ত অনেক কেস সামলেছেন। স্যারকে জানালে স্যারও সাহায্য করার আশ্বাস দিয়েছেন। মেসেজটি পড়ে লাবণ্য একবার রাফায়েতের দিকে তাকালো, তারপর রিপোর্টটা রাফায়েতের নাম্বারে পাঠিয়ে দিল। মাত্রই দেখলাম রাশেদ ভাই রিপোর্ট দিয়ে রেখেছেন, আপনাকে আমি ফরওয়ার্ড করে দিয়েছি। লাবণ্য আবার নিজের মোবাইল বন্ধ করে শুয়ে পড়ে। তবে রাশেদ ভাইয়ের মেসেজটির কথা সে আর জানানোর প্রয়োজন মনে করে না। অথচ সে জানতেই পারল না তার রাশেদ ভাই নিজের অজান্তে এই কেসের শেষ অবধি তথ্য পৌঁছে দিয়েছেন। রাফায়েত রিপোর্টটা ভালো করে পড়ার চেষ্টা করে। পুলিশি ব্যাপার স্যাপার সে বোঝে না, তবে কিছু লাইন ঠিক এমনভাবে উল্লেখ করা রুমকির নখের মধ্যে অন্য কোনো ব্যক্তির চামড়ার অংশ ছিল। কিন্তু এই নিয়ে বিস্তারিত আর এগোনো হয়নি। এত বড় একটা ক্লু পুলিশ কিভাবে এড়িয়ে গেল? রাফায়েত আর অপেক্ষা করে না। ভোর ঠিক 3টায় সে কাউকে না জানিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথিমধ্যে শুধু লাবণ্যকে টেক্সট করে জানায়, আমি গেলাম, মিষ্টির খেয়াল রেখো। যদিও ওর খেয়াল তুমি আমার চেয়েও ভালো রাখবে। আর আমাকে নিয়ে চিন্তা করো না। মিহিরকে নিয়ে মোটামুটি ধরনের একটা ক্লু পেয়েছি, জানি না কতটুকু সত্য হবে। কাল রাতে মিহিরের খোঁজ নিতে বাবাকে কল দিয়েছিলাম, ও বাসায় নেই। লাবণ্য সেই টেক্সট পড়ার আগেই রাফায়েত বাসায় পৌঁছে যায়। মিহিরের ঘরে ঢুকে সমস্ত বিছানা তন্ন তন্ন করে খুঁজেও প্রমাণ পাবার মতো কিছুই পেল না। ঘর জুড়ে লেডি পারফিউমের গন্ধ ভেসে আসছে। সে ভাইয়ের ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দেখে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের 6টি পারফিউমের বোতল, অধিকাংশই খালি কিংবা সামান্য অবশিষ্ট আছে। তার মধ্যে একটা পারফিউমের বোতলের দিকে দৃষ্টি পড়তেই তার চোখ কপালে উঠে যায়। এটা তো রুমকির। একবার সে বলেছিল ওর পছন্দের পারফিউমটা নাকি খুঁজে পাচ্ছে না, পরে আর কখনোই পাওয়া যায়নি। সেটা তাহলে মিহিরই চুরি করে নিয়ে এসেছিল। বোতলগুলো সাথে নিয়ে সে সোজা ছাদে উঠে যায়। তার ভাই সবসময় ছাদে পায়চারি করে বেড়াতো। আশেপাশে নিশ্চয়ই অন্য ফ্ল্যাটের সাথেও তার একটি সূক্ষ্ম দূর সম্পর্ক গড়ে ওঠার কথা। ছাদে উঠে সে আশেপাশে বেশ কিছু ফ্ল্যাট তো দেখতে পায়, কিন্তু এই সাত সকালে কোনো নারীর আনাগোনার প্রমাণ পাওয়া গেল না। কিন্তু ছাদের উপর কাপড় পোড়ানোর প্রমাণ এখনও স্পষ্ট। সবটা ছাই হয়ে আছে, কিন্তু অন্তর্বাসের হুক এখনও জং ধরে হলেও বহাল তবিয়তে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সেই টুকরোগুলো তুলে ছাইটুকু ঘষে মেজে পরিষ্কার করে ফেলল। এই সমস্ত প্রমাণ পুলিশের কাছে দেওয়া যাবে না। যা করা সে একাই করবে, শুধুমাত্র একা। তার আপন ছোট ভাই এমন জঘন্য কাজ করতে পারে, এত নিচে নামতে পারে? শুধুমাত্র ভাইয়ের জন্য সে রুমকিকে তার জীবন থেকে হারিয়ে ফেলেছে। এই সত্যটুকু মেনে নিতে রাফায়েতের প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তার সেই কালপ্রিটটা কোথায়? তাকে না খুঁজে সে দম নেবে না। ঘটনা 2। ভোর রাতে মেয়ের একটি শুনশান ব্রিজের পাশে এসে দাঁড়ালো। এ রাস্তায় দিনের বেলা ছাড়া রাতে খুব একটা গাড়ি চলে না। ব্রিজের ওপর থেকে সে নিচের পানির দিকে চেয়ে আছে। কী করবে সে?
না নিজের কাজের প্রতি তার বিন্দু মাত্র অনুশোচনা নেই, কিন্তু এতটা কাল সে যে পরিবারের কাছে সবচেয়ে নিষ্পাপ ছেলে হিসেবে নাম করিয়েছে সেটা ধরা পড়লে কিভাবে বাঁচবে। মিহিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন মুহূর্তে পাশ থেকে একটি মেয়ে বলে ওঠে, সুইসাইড করবে? ভালো সিদ্ধান্ত নিয়েছ। মিহির চমকে উঠে মেয়েটির দিকে ফিরে তাকায়। লাবণ্য, কিংবা তার চেয়ে সামান্য একটু বেশি বয়সী, চোখে মুখে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি। একবার তাকালেই যে কোনো প্রেমিক পুরুষ তাকে পেতে 7 আসমান এক করতে চাইবে। অথচ মিহিরের এখন ওসব কিছুই মনে হচ্ছে না। বুকের ওপর যেন বিশাল ওজনের পাথর চেপে আছে। সে কাপা সুরে জিজ্ঞাসা করল, আমি সুইসাইড করব, আপনাকে কে বলেছে? কেউ বলেনি। তবে তোমার এটাই করা উচিত মিহির। ভেবে দেখো, তোমার ভাইয়ের বউর মৃত্যুর কারণ তুমি। পুলিশ যে কোনো সময় যে কোনো উপায়ে তোমাকে ধরে ফেলতে পারে। আর তাছাড়া তোমার ভাই রাফায়েত তোমার সম্পর্কে সব জেনে গেছে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমার ভাবি লাবণ্যকে মেসেজ করেছে, কল করে জানিয়েছে তোমার ঘরে কি কি পেয়েছে সে। এই বলে মেয়েটি একটা ডিভাইস বের করে মিহিরকে সত্যি সত্যি রাফায়েতের সেই মেসেজটি দেখালো। সে আবার বলল, এবার ভয় শুনবে? শোনাই। না, আমি কিছু শুনতে চাই না। আমি ওসব শুনবো না। আর আপনি কে? এসব কোথায় পেয়েছেন? আমার সম্পর্কে এত কথা কিভাবে জানলেন? আমি ফেরারি। ওই যে আকাশ দেখছো, আকাশের তারা খসে যাওয়া দেখাই আমার কাজ। মাঝে মাঝে মানুষও খুন করি। মানে? হ্যাঁ, সত্যি। কিন্তু তোমাকে খুন করব না। তাহলে কি করবেন? আর আমার পিছুই বা নিয়েছেন কেন? আপনাকে কে পাঠিয়েছে? নাকি আপনি আমার কাছে মুহূর্তে কোনো কল্পনার চরিত্র? আমি সত্য, আমার কোনো কাল্পনিক রূপ নেই। আমি এখানে এসেছি তোমাকে সঠিক পথ দেখাতে। ধরো, এখন তুমি বাড়ি ফিরে গেলে। ডাইনিং রুমে বসে আছে তোমার ভাই এবং সম্মানীয় পিতা ইনুজ সাহেব। সেখানে লাবণ্যর সাথে সাথে যে সকল মেয়েকে নিয়ে তুমি ফ্যান্টাসির জগৎ সৃষ্টি করতে, তারা সবাই এসে অভিযোগ জানাচ্ছে। এমন মুহূর্তে কি করবে তুমি? আর নিজের দোষ থাকতে কতজনকেই বা খুন করবে মিহির? আমি কখনোই তাদের মুখোমুখি হব না, কখনো না। আমি আমার পরিবারের কারোর সামনেই যেতে চাই না। এখান থেকে দূরে পালিয়ে যাব আমি। তুমি আমার সামনে থেকে চলে যাও প্লিজ। 1 মিনিট। তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলে? পুলিশের কেউ? তার মানে আমাকে পুলিশে ধরবে? তারপর আমাকে থানায় ধরে নিয়ে গিয়ে বড় করে ছবি তুলে পত্রিকা ছাপাবে, তাই না? আমি এমন দৃশ্য দেখতে চাই না। মিহিরের এমন উতলা অবস্থা দেখে ফেরারি মুচকি হাসল। সে জানে এই মুহূর্তে তাকে ঠিক কী উত্তর দিতে হবে। তবুও চুপ করে রইল। মিহির আবার জিজ্ঞাসা করে, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে বলুন। অনুরোধ? তুমি তো আমাকে ভয়ও দেখাতে পারতে। আমি একা মেয়ে, এই অন্ধকারে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি। যে অপরাধের জন্য রুমকির মৃত্যু হলো, যে অপরাধের জন্য তুমি এই রাতে এভাবে পালাতে যাচ্ছ, এখন নিজেই সেই অপরাধ করতে ভয় পাচ্ছ? মিহিরের শির দ্বারা বেয়ে যেন অপমানের ঠান্ডা স্রোত বয়ে গেল। সে মিনমিন করে জবাব দেয়, আপনি আমার সম্পর্কে সব জেনে এসেছেন, তাই না? শুধু আপনিই নন, হয়তো আমার চারপাশে প্রতিটি মানুষই জেনে গেছে এখন। হতে পারে আপনি আমার এনকাউন্টার করতে এসেছেন। যাই করুন, আমি নিজের বিরুদ্ধে আর কোনো প্রমাণ অবশিষ্ট রেখে যাব না। আপনি জানেন, আমি আজ অবধি কোনো মেয়েকে ধর্ষণ করিনি। জানি। সত্যি জানেন? কিভাবে? এসব বলার প্রয়োজন মনে করছি না। হ্যাঁ, জানতেই পারেন। সেই ক্ষমতা যে আপনার আছে এতক্ষণে আমি বুঝে গেছি। আমি এখনও বলছি, কোনো মেয়েকে আমি ধর্ষণ করিনি। আমার শুধু মেয়েদেরকে নিয়ে একটা আলাদা ফিলিংস, আলাদা রোমান্স জাগে। বাইরের মানুষের সাথে মেশা বন্ধ করতে করতে আমি ঘরের মধ্যে নিজেকে বন্দি করে নিয়েছিলাম। তারপর ধীরে ধীরে ইন্টারনেটের নানান রেস্ট্রিক্টেড সাইটের ভিডিও দেখা শুরু। একসময় তীব্র নেশা ধরে গেল। বাইরের জগতের মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতে ভীষণ আনন্দ লাগত। ওদের শরীরের গন্ধ, পারফিউমের নেশাময় ঘ্রাণ আমার কাছে যেন পৃথিবীর সবচেয়ে মোহময় মনে হয়। আমি ওদের কাছে যাই, খুব গোপনে, গন্ধ নেই। ওদের ব্যবহারের জিনিস চুরি করে এনে রাতে নিজের শরীরে জড়িয়ে ঘুমাই। আমার কি যে শান্তির ঘুম হতো! আমি মনে মনে কল্পনা করতাম, বিশেষ জৈবিক মুহূর্তে ওদের চোখে মুখে তৃপ্তিময় চেহারা কত সুন্দর। কিন্তু আমি কখনো এগিয়ে গিয়ে কাউকে কাছে ডাকিনি। আমার ভালো লাগা তো ওইটুকুই। কিন্তু মাঝখানে রুমকি কেন যে বুঝে গেল, আমাকে না বুঝলে এতদিন ঠিকই বেঁচে থাকতো। আবার এই লাবণ্য মেয়েটাও তেমন। তুই আমার ভাইয়ের বউ, তেমনই থাক। তোকে কে বলেছে আমাকে নিয়ে এতখানি ঘাটাঘাটি করতে? না, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে।
লাবণ্যকে না বুঝেই ওকে ফলো করতে গেছি। আমার বোঝা উচিত ছিল হুট করে যাকে তাকে নিয়ে এত বেশি পাগল হওয়া উচিত নয়। এখন তার খেসারত আমাকেই দিতে হচ্ছে। এখন আমি কি করব? আমার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ফেরারি এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে থেকে বলে ওঠে, কে বলেছে উপায় নেই? তুমি যদি এখন মরে যাও তাহলে কেউ তোমাকে কিছু বলতে পারবে না। পালিয়ে গিয়ে লাভ কী বলো? সে কেউ না কেউ ঠিক ধরে ফেলবে, থানা, পুলিশ, বাবা ভাইয়ের তিরস্কার। কিন্তু মরে গেলে কেউ তোমাকে কিছুই বলবে না, বরং কান্না করবে। ভাবো মিহির, ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হবার আগেই ভাবো। এই মুহূর্তে তোমার বেঁচে থাকা উচিত নয়। ফেরারি সেভাবেই ওর দিকে চেয়ে থেকে নানানভাবে তাকে বোঝাতে থাকে মৃত্যু ভিন্ন, তার আর কোনো অপশনই থাকা উচিত নয়। তার প্রতিটি কথা মিহিরের কানে এত বেশি বাজতে শুরু করে যে মিহির তার দুই হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে। এমন মুহূর্তে ফেরারি তাকে সেইভাবেই ফেলে রেখে পাশ কাটিয়ে সরে যায়। কিছুটা দূরে যেতেই পানিতে একটি মানুষের লাফিয়ে পড়ার শব্দ শুনতে পেল সে। শব্দটা কানে আসতেই একবার পিছন ফিরে তাকে সে মুচকি হাসে। 2 দিন পর বাসার গেটের সামনে মিহিরের লাশ রাখা হয়েছে। বাড়ি শুদ্ধ মানুষের কান্না রোল পড়ে গেছে, কিন্তু লাবণ্যের কান্না আসছে না। মানুষকে দেখাতে জোরপূর্বক 2-1 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করছে কেবল। বাড়ির মধ্যে লাশ থাকলে ভেজা চোখে তাকাতে হয়, সামাজিকতা রক্ষার এই নিয়ম। তা সে কান্না আসুক আর না আসুক। রাফায়েত তার ভাইয়ের পাশে নির্বাক হয়ে বসে আছে। লাবণ্যের মনে শুধু একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, মিহিরের মতো একটা ছেলে এত সহজে সুইসাইড করবে, নাকি রাফায়েত তার প্রাক্তন স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে ওকে পানিতে ফেলে দিয়েছে। সে বারবার আরও চোখে রাফায়েতের দিকে তাকায়। বাসায় পুলিশ ঘুরঘুর করছে। স্থানীয় থানার এসআই, কয়েকজন দারোগা, রাশেদ জামান নামে কিসের যেন এক অফিসার, থানা থেকে বেশ কয়েকজন মেয়ে, আত্মীয় স্বজন, সব মিলিয়ে পা ফেলার জায়গা নেই। লাবণ্যের বেশ ভয় করতে লাগলো। কে মেরেছে ওকে? আর না মারলে কেনই বা সুইসাইড করেছে? কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। রিপোর্টে কী সব ভয়ঙ্কর তথ্য উঠে আসবে কে জানে। লাশ ময়নাতদন্তে পাঠানোর পর সে রাফায়েতের পাশে গিয়ে দাঁড়ালো। রাফায়েত মিটমিট করে ফিরে তাকায়। লাবণ্য, আমার ভাইয়ের জন্যই রুমকি মারা গেছে। গতকাল ভোর অবধিও আমি বিশ্বাস করিনি, কিন্তু ওর ঘরে এসব খুঁজে পাওয়ার পর মিহিরকে কে মেরেছে? আপনি? রাফায়েত অবুঝ বাচ্চার মতো ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে। আমি কেন মারতে যাব? আমি কি মানুষ খুন করি? পুলিশ বলেছে সুইসাইড কেস। আপনার প্রিয়তমা স্ত্রীর প্রতি সে যে মস্তিষ্ক বিকৃত আচরণ করেছে, সেটা ভেবে তো যে কোনো পুরুষেরই মাথা গরম হয়ে যাবে। এমনকি আমার সাথে যা করেছে, সেসব মনে হলে আমার নিজেরই তো ওকে খুন করতে ইচ্ছে করছিল। তুমি নিজে কাউকে ভাড়া করনি তো? লাবণ্য এমন করুণ দৃষ্টিতে তাকালো, রাফায়েত তার দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস পায় না, কিন্তু ভিতরে ভিতরে দুজনেই দুজনকে সন্দেহ করে যাচ্ছে। কিছুক্ষণ পর লাবণ্য নিজের ঘরের দিকে পা বাড়াতে হঠাৎ ফেরারি এসে উপস্থিত হলো। লাবণ্য কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করে, সরি, আপনাকে তো চিনলাম না, কে আপনি? ফেরারি তার প্রশ্নের উত্তর দিল না, শুধু লাবণ্যের হাতে 2টি চিরকুট ধরিয়ে দিয়ে বলল, আপনার দেবরের মৃত্যুতে আপনি যে স্বস্তির শ্বাস ফেলেছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এত সহজে মানুষকে খুশি দেখাতে নেই, সাবধান। আর হ্যাঁ, এই দুনিয়ার সব মানুষের পরিচয় জানা উচিত নয়। চিরকুট 2টি পড়বেন, আশা করি আপনার মনের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আর যদি না পান তবে জানার প্রয়োজন নেই। ফেরারি তাকে চিরকুট 2টো দিয়েই দ্রুত সরে যায়। যাবার আগে রাশেদ জামানের দিকে চেয়ে একবার মুচকি হাসে। ব্যাপারটা কি হলো? লাবণ্য চিরকুট 2টি নিয়ে সোজা নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। মিষ্টি ঘুমোচ্ছে, কিন্তু ঘটনাটা এমনভাবে সাজালো যেন বাইরের পরিবেশের জন্য মিষ্টির ঘুমে ব্যাঘাত ঘটছে। সে প্রথম চিরকুটটি খুলে দেখে। সেখানে লেখা আছে, ফেরারি। রাশেদ নামের এক পুলিশ অফিসার আমাকে তার বন্ধুর বোন লাবণ্যের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করেছে। সাসপেন্স, লাবণ্যের দেবর মিহির। সব শুনে আমারও ধারণা ছেলেটি একজন যৌন বিকৃত সাইকো। শুনেছি পূর্বে তার ভাইয়ের প্রাক্তন স্ত্রী মারা গেছে, আর এই ঘটনায় লাবণ্য মিহিরকে সন্দেহ করছে। ছেলেটা ভয়ঙ্কর সাইকো, যে কোনো সময় বিপদ ঘটাতে পারে। আমি চাই এই কেসটা তুমি গোপনে তদন্ত করতে আমাকে সহযোগিতা করবে। মিহিরের উপর যত দ্রুত সম্ভব নজরদারি ব্যবস্থা করো। ইতি রাশেদ জামান, ইন্টেলিজেন্স এজেন্সি।
লাবণ্য চিরকুটটা পড়ে মনে করার চেষ্টা করে। তার রাশেদ ভাই আরেক এজেন্সির রাশেদ জামান স্যারের কথা বলেছিল। তার মানে এই রাশেদ জামানই তিনি। আর উনি একটি মেয়েকে চিঠিটি লিখেছে, এতটুকু সে ক্লিয়ার। এবার সে আরেকটি চিরকুট খোলে। সেটি শুধুমাত্র লাবণ্যকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। লাবণ্য, আপনি নিশ্চিত দুশ্চিন্তা করবেন। আমি কে? আমিই ফেরারি। আর আপনার দেবরকে আমিই মেরেছি। ঠিক মারিনি, আসলে ওকে সুইসাইড করতে উদ্বুদ্ধ করেছি। বিষয়টা খুলে বলি। আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিহিরের কথা আমার অবধি কীভাবে পৌঁছেছে। রাশেদ জামান আমাকে মিহিরের ব্যাপারটা জানানোর পর আমি তখন থেকেই খোঁজ নেওয়া শুরু করেছি। মিহির সহ আপনার পরিবারের সবার মোবাইল ট্র্যাক করেছি। মিহির যখন ছাদে উঠেছে, বাসা থেকে পালিয়েছে, পুরোটা সময় আমি ওকে অনুসরণ করেছি। ও পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু ওর মতো অমন সাইকোকে আমি কিভাবে বাঁচতে দিতাম? তাই সরাসরি ওর সামনে গিয়ে সুইসাইড করার জন্য ইন্ধন দিয়েছি, আর সেটা কাজেও লেগেছে। মিহির ভয়ে সুইসাইড করেছে। ভাবছেন এত সহজে কিভাবে রাজি হলো? হ্যাঁ, সহজেই হলো। ওই যে আমার কাছে ওর গোপন বিষয় ফাঁস হবার তথ্য ছিল। আর তাছাড়া সাইকোদের একটা ভীষণ কমন আতঙ্ক আছে। ওরা সোশ্যালি নিজেদের সম্মান নিজেরা কখনোই রুখতে দিতে পারে না। আজ থেকে আপনি নিরাপদ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে এমন যৌন বিকৃত ধর্ষক এদের কারোর জায়গা নেই। সুযোগ পেলে উপড়ে দিতে শিখুন। পুনশ্চ মিহিরের তদন্তের রিপোর্ট আমি ব্যবস্থা করে নেব। আপনি নিশ্চিত থাকুন। ইতি, বারবার নাম বলার প্রয়োজন আছে? ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু। চিরকুট দুটো পড়ে এতক্ষণে লাবণ্য নিশ্চিত হলো মিহিরের সাথে কি ঘটেছে। রাশেদ ভাই ইন্টেলিজেন্স এজেন্সির অফিসার রাশেদ জামানকে সেদিন সমস্ত ঘটনা খুলে বলেছেন। আর এই রাশেদ জামানই ফেরারিকে নজরদারি করতে বলেছিলেন। কিন্তু ফেরারি কি আর তার মতো এক পা এগিয়ে দুই পা থেমে যাওয়া মানুষ? মিহিরের মতো সাইকোর জন্য সে হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় অ্যান্টিডোজ। রক্তের কেউ না হয়েও এই মেয়েটি তার বুক থেকে মিহির নামক আতঙ্ককে এক মুহূর্তে কাটিয়ে দিয়েছে। ফেরারিকে ওর ভীষণ জড়িয়ে ধরে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে চিরকুট দুটি ছিঁড়ে কুটি কুটি করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কোথায় গেল সেই মেয়েটি? তার মতো আশীর্বাদ মানুষের জীবনে বেশিক্ষণ থাকাটা যে খুব জরুরি, খুব।